মদ্যক মদ্যক কাকে বলে, কে বলতে পারবে আমাকে বলো তো? স্যার, উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। এটা কে বলেছো, তানিশা? না? হ্যাঁ, মদ্যক হচ্ছে এই ব্যাপারগুলো শোনো। এই যে তোমরা এই যে এখন মদ্যকের বিষয়টা আছে না, এটা ক্লাস 6 এ শিখছো, 7 এ শিখছো, 8 এ শিখতেছো, 9 10 এ, 9 এ লাগবে, 10 এও লাগবে। বুঝছো, এই সেম ব্যাপারগুলো তোমার 10 পর্যন্ত কাজে লাগবে। তাহলে মদ্যকটা কি, তোমরা একটু সংজ্ঞাটা একটু লিখে রাখতে পারো যে মদ্যক জিনিসটা কি। উপাত্তগুলাকে আমরা আগে সাজাবো, সাজানোর পরে যে মানটা উপাত্তগুলাকে সমান দুই ভাগে ভাগ করে, যেমন 3 আছে, 5, 7, এখানে 9, 13, এরকম কয়েকটা উপাত্ত দিলাম। এখানে উপাত্ত আছে কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে মাঝের উপাত্ত কোনটা, 7 না? তাহলে এটা হচ্ছে মদ্যক। ঠিক আছে, মদ্যকের কাজ হচ্ছে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে মদ্যকের সংজ্ঞা হচ্ছে কতগুলো যদি উপাত্ত দেওয়া থাকে, কতগুলো উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলা হবে মদ্যক। সবাই একটু সংজ্ঞাটা একটু লিখে নাও। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেটা হচ্ছে মদ্যক। আজকের ক্লাসে আমরা মদ্যক মদ্যক নির্ণয়টা প্রথমে শিখি, তারপরে অন্যান্য কি শেখা যায় সেটা আমরা এটা পরে ডিসাইড করব। আগে মদ্যক নির্ণয়টা একটু দেখি। আচ্ছা, সবাই কি সংজ্ঞাটা লিখছো? একটু লিখে নাও। উপাত্তগুলোকে মানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদের এখানে বলি 3 আছে, 5 আছে, 7 আছে, এখানে মধ্যক কত? এখানে মধ্যক কত আমাকে বলো তো? ইসরাত জাহান বলো, ইসরাত বলো, এখানে মধ্যক কত? ইসরাত বলো তো এখানে মধ্যক কত? 5। 5। এখানে মধ্যক হচ্ছে 5। আর এখানে মধ্যক কত? এখানে উপাত্ত কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে মাঝের উপাত্তটা হচ্ছে মধ্যক। এখানে মধ্যক হচ্ছে 7। ঠিক আছে, এখন আমি তোমাদের আরো দুই একটা উপাত্ত নিলাম। ধরো 2 আছে, 2, 3, 5, 7, 11, কয়টা হইলো, তিনটা, চারটা, পাঁচটা, 11 আছে, 13 নিলাম। হ্যাঁ, এখানে উপাত্তের সংখ্যা কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে এখানে মাঝের কোনটা দেখো, মাঝের যদি 5 নেই তাহলে বাম পাশের সংখ্যা হচ্ছে 2টা, ডান পাশে 3টা। তাহলে যদি 7 নেই, বাম পাশে হয়ে যায় 3টা, ডান পাশে হয়ে যায় 2টা। তাহলে আমরা মধ্যক মানে জানি মাঝের মানটা, মধ্যক মানে মাঝের মানটা। তাহলে মাঝের কোনটা হবে, উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা আসে, 5 যোগ 7 ডিভাইডেড বাই 2। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এগুলো পরীক্ষাতে আসে তোমাদের, এগুলো এমসিকিউর জন্য। কিন্তু সৃজনশীলের জন্য আসলে কিভাবে ইয়ে করবা তোমরা, 7 5 12, 12কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 6। তাহলে 5 এবং 7-এর মাঝে একটা 6 আছে, তাহলে 6টা হবে মধ্যক। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এখন তোমার যদি সৃজনশীলের জন্য আসে, তাহলে মধ্যকটা তুমি কিভাবে বের করবা? সৃজনশীলের জন্য মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। সৃজনশীলের জন্য মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, লিখো। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক, সরি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকটা আমরা আগে লিখি। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। সবাই একটু লিখো এটা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র কি, n+1/2 তম পদ। লিখ হয়েছে সবার?
বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র n+1/2 তম পদ। স্যার লিখছি। আচ্ছা, এখন ধরো তোমার কতগুলো উপাত্ত দেওয়া আছে। ধরো কতগুলো, এই যে বইয়ের উদাহরণ 6-এর মধ্যে আসো, এটা মনে হয় তোমাদের সাথে মিলবে না। উদাহরণ 6 অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, যেমন 23, 11, 25, 15। যদি বইয়ের মতো কতগুলো উপাত্ত দেওয়া থাকে না, তাহলে মধ্যক নির্ণয়ের বেলা তোমার প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে আগে সাজিয়ে ফেলবা। এটা কি তোমাদের বইয়ের মধ্যে আছে কিনা একটু দেখো তো, উদাহরণ 6 গিয়ে। সবাই কি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি কিন্তু একটু ঘোলা টাইপের। লেখা ঘোলা টাইপের? কই, ঘোলা তো দেখার কথা না, লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে এই লেখায় কি লেখাটা গোলা? স্পষ্ট দেখা যাচ্ছে বাট একটু গোলা গোলা হচ্ছে। এখন এখন একটু দেখা যাচ্ছে। আচ্ছা ধরো আমি কতগুলো উপাত্ত তোমাদের দিলাম, তোমরা 3, 11, 5, 7, তারপর হচ্ছে 15, 12। কয়টা উপাত্ত হলো? 3টা, 4টা, 5টা, 6টা। আর একটা হচ্ছে ধরো 16। এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বললো। এই উপাত্তগুলো থেকে তোমার মধ্যক নির্ণয় করো। বলে দিল এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আগে প্রশ্নটা তোলো, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে বললো। আলিফ কি এই অধ্যায়ের অঙ্ক করেছিল? আলিফ? জি না স্যার। আচ্ছা, মধ্যক নির্ণয়টা হচ্ছে প্রথমে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, প্রথমে উপাত্তগুলো তোমার এলোমেলো দেওয়া থাকবে, অবিন্যস্ত ভাবে দেওয়া থাকবে। প্রথম কাজ হচ্ছে তুমি উপাত্তগুলোকে একটু বিন্যস্ত করে নিবা। ঠিক আছে? উপাত্তগুলোকে তুমি বিন্যস্ত করে নিবা। কিভাবে বিন্যস্ত করবা? রোদেলা আছো ক্লাসে? প্রদত্ত উপাত্তগুলোকে লিখবা যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অথবা সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানো হলো। এভাবে লিখবা যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, এই এই এটা কি জানে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজাই। কতগুলো উপাত্ত দেওয়া থাকলো, এখানে বললো তোমার উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তখন তুমি যে কাজ করবা সেটা হচ্ছে আগে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়র দিকে। সবচেয়ে ছোট কোনটা? দেখো সবচেয়ে ছোট হচ্ছে 3। তারপর কত আছে? 3-এর পরে আছে 5, তারপর আছে 7। 3, 5, 7। তারপর কত আছে? 11। তারপর আছে 12। তারপর আছে 15। তারপর হচ্ছে 16। প্রদত্ত উপাত্তগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। হয়েছে? ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে? স্যার তারপরে যে কাজ করবা, এখানে দেখো তো উপাত্তের সংখ্যা কয়টা? এই 7টা। তানবীর, লিখবা এখানে তারপর লিখবা এখানে উপাত্তের সংখ্যা n = 7। যা 7 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড়। হ্যাঁ লিখো, যা বিজোড় সংখ্যা। লিখবা এখানে উপাত্তের সংখ্যা n = 7,
যা বিজোড় সংখ্যা। সবাই একটু লিখো। স্যার 7-এর পর কি লেখা আছে? যা বেজোড় সংখ্যা। স্যার 7-এর পর কি লেখা আছে? এখানে উপাত্তের সংখ্যা n equal to 7, যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। ও লিখছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্রটা কোনটা লিখে দিছিলাম? সুতরাং মধ্যক, উপরে স্যার। এই যে যেটা লিখেছিলাম, মধ্যক n প্লাস 1 তার উপরে আমরা জানি দিব না। স্যার তানভীরের ছবিটা সরতেছে না। হ্যাঁ বাচ্চারা, n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 7। n এর মান কত? কথা শুনতে পাচ্ছ? জি স্যার 7। n এর মান 7, তাহলে 7 আর 1 যোগ করলে কত? 8। 8/2 তম পদ লেখো। 8 রে 2 দ্বারা ভাগ দিলে 4। 8 রে 2 দ্বারা ভাগ করো 4, 4 তম পদ। এতটুকু সবাই তোলো। সবাই তোলো। এখন দেখো তো, 4তম পদের মানটা কত দেখো তো। এই যে 3 ছিল প্রথম পদ, 3 ছিল প্রথম পদ, 11 ছিল দ্বিতীয় পদ, 5 হচ্ছে তৃতীয় পদ, 7 হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমাদের বলছে 4তম পদ, তাহলে 4তম পদের মানটা কত? 4তম পদের মান কিন্তু 7। তাহলে এই 4তম পদের মান 7। তাহলে আমরা অঙ্ক করে দেখলাম 4তম পদের মান কিন্তু 7। 11 এখানে হবে কিন্তু, হ্যাঁ, সাজানোতে। ও সরি, ও সাজানো, সরি স্যার, ওইটার দিকে খেয়াল চলে গেছে। প্রথম পদ 3, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 7, 4তম পদটা কত? 11। তারা ওইটার দিকে ফোকাস চলে গেছে। তাহলে আমাদের 4তম পদটা কত? 11। 4তম পদটা হচ্ছে 11। এখানে কিন্তু আর তমপদ নাই, আমরা 4তম পদের মানটা বসাইছি 11। তাহলে ফলাফল কত? 11। সুতরাং লেখা, সুতরাং মধ্যক 11। সুতরাং মধ্যক হচ্ছে 11। সুতরাং মধ্যক 11। এখন তুমি হিসেব করেও দেখো, ওই যে স্যার বলছিলাম মাজার কোনটা, এই যে 11 বাম পাশে 3টা সংখ্যা, ডান পাশেও 3টা সংখ্যা, তাহলে মাজারটাই মধ্যক। মধ্যক মানে মাঝের মান। তাহলে আমরা হিসাব করেও দেখলাম 11ই আসে, আর সূত্র প্রয়োগ করে দেখলাম কত আসে? 11ই আসে। তাহলে বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে, যদি বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে আগে উপাত্তগুলোকে তুমি সাজাই নিবা।
উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা আগে। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালা। তারপর সেকেন্ড কাজ হচ্ছে কি, এখানে উপাত্তের সংখ্যা কয়টা? তাহলে এখানে উপাত্তের সংখ্যাটাকে আমরা এন নাম্বার এন দ্বারা প্রকাশ করব। তাহলে এন ইকুয়াল টু 7, যা বিজোড় সংখ্যা। যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র কি? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। সবাই একটু মুখস্থ করে ফেলো। বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আদনান বুঝতেছো? আদনান, এই আদনান তুলতেছো? জি স্যার। ওকে, তোলো। তাহলে এই যে এই সূত্রটা একটু সবার মুখস্থ রাখতে হবে। বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আলিফ ক্লিয়ার হইছো? এই ওয়াসিক আব্দুল্লাহ, তুমি বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। এইটার মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়টা নিয়ে? না স্যার। ওটা on করো। আচ্ছা, তাহলে বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের বেলায় ওটা পরে ঠিক করে। আগে প্রথমে তোমার সূত্রটা মুখস্থ রাখতে হবে। বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্রটা n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। ঠিক আছে? এখন জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের আরেকটা সূত্র। আচ্ছা সবাই একটা মিনিট, একটু 2টা মিনিট একটু ওয়েট করো। আমার বোর্ডটা কারেন্ট আসছে তো, বোর্ডটা একটু অন হচ্ছে। একটা মিনিট সবাই একটু ওয়েট করো। ওকে সবাই। স্যার নেট আছে, কারেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট আসছে। বাংলাদেশের কারেন্টের কথা আর বললো না। একটু ইয়ে করো, হ্যাঁ সেট আপ করে নেই। দাঁড়াও একটু, হ্যাঁ একটু খাতা কলম। দেখছো কালকে তোমরা ক্লাস নিলাম কবে? ও সরি, কালকে তো কালকে আর ক্লাস নেওয়া হয় নাই। কালকে সবার বন্ধ ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে কালকে অন্যান্য ব্যাচ গুলো বন্ধ রাখছিলাম। বোর্ডের আবার কি হলো? এই এত টাকা তো ফোনে নেই। ফোনটা হচ্ছে কি মাঝে মধ্যে তোমার স্ক্রিনটা ইয়া চলে আসে, একদম ছোট হয়ে যায়। ওকে, তোমরা পুরোটা স্ক্রিন আসলে আমার মাঝে মধ্যে পুরোটা আসে না স্ক্রিন। হ্যাঁ বাচ্চারা, আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা এদিকে তাকাও এখন।
আমরা বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়টা কি শিখছি? বিজোড় সংখ্যার বেলা মধ্যক, এই যে বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, 2 তম পদ, ঠিক আছে? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, এই সূত্রটা একটু মুখস্থ রাখবা। এটা হচ্ছে বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র। বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আচ্ছা, লেখা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এখন জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়, ধরো আমি তোমাদের কতগুলো উপাত্ত দিলাম, কয়েকটা উপাত্ত আমি তোমাদের দিয়ে দিলাম, বললো যে এটা মধ্যক নির্ণয় করো। হুম, ধরো 3 4 5 6 10 আছে, 10 12 14 18 19 25। শোনো, তাহলে এখানে উপাত্তের সংখ্যা তিনটা, ছয়টা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এটা ধরো তোমার সংক্ষিপ্ত এমসিকিউর জন্য আসলে একভাবে করবা, আর এমসিকিউর জন্য যদি আসে তাহলে আগে তুমি এটা এলোমেলো যদি দেওয়া থাকে আগে একটু সাজাই নিবা। দেখো এটা কিন্তু অলরেডি সাজানো আছে, 10 12 14 18 19 25। তাহলে মাঝের কোনটা? যদি তুমি 14 নাও তাহলে বাম পাশে দুইটা সংখ্যা, ডান পাশে তিনটা, তাহলে এই 14টা মধ্যক হয় না। যদি তুমি 18 ধরো, 18 বাম পাশে তিনটা, ডান পাশে দুইটা, সেটাও মধ্যক হয় না। কারণ আমরা জানি মধ্যক হচ্ছে মাঝ এমসিকিউর জন্য কি কাজ করবা? এই যে এমসিকিউর জন্য কাজ করবা যে 14 আর 18 যোগ করবা, 18 যোগ করে 2 দ্বারা ভাগ করো, 14 আর 18 যোগ করলে আমাদের কত হয়? 32, 32 এর 2 দ্বারা ভাগ দিলে হয় 16। ঠিক আছে, এমসিকিউর জন্য তাহলে এখানে আমাদের কত আসবে? 16 আসবে। ঠিক আছে, এখন যদি তোমার সংক্ষিপ্ত এই ছোটখাটো অঙ্ক সংক্ষিপ্তের জন্য আসবে, তোমাদের 2 নম্বরের জন্য থাকবে। এই যদি মধ্যক নির্ণয় করতে বলো না, এই 2 নম্বরের জন্য থাকবে। তখন কি কাজ করবা? যদি উপাত্তগুলো এলোমেলো দেওয়া থাকে তারপরে তুমি উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাবা। ধরো এখন তাই অলরেডি উপাত্ত ঊর্ধ্বক্রমে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করবা? লিখবা যে এখন উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 3 4 5 6, যা জোড় সংখ্যা। সবার সূত্রটা একটু মুখস্থ রাখবা। লিখো, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 6, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 6, যা জোড় সংখ্যা। সবাই লিখে ফেলো। লিখছি। হ্যাঁ, এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 6, যা জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয় সূত্রটা, জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি, মধ্যক ইকুয়াল টু, এই স্যারের ধ লেখা সুন্দর হয় না, হ্যাঁ একটু এই আগে ভাগ চিহ্ন দিবা। ঠিক আছে, তারপর যে কাজ করবা, n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। সূত্র মুখস্থ রাখবা। জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয় সূত্র আমরা বিজোড় সংখ্যার বেলা অলরেডি শিখছি, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, আর এখানে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তোমরা প্রয়োজনে 2-1 মিনিট সময় নিয়ে এই সূত্রটা একটু মুখস্থ রাখো। আর যারা অলরেডি পারো তারা তো পারোই, যারা পারো না প্রয়োজনে আজকে বাসাতে 5-10 বার এই সূত্রটা লিখবা, দুইটা সূত্র লিখবা। ঠিক আছে, মানুষের দ্বারা অসম্ভব কোনো কিছু নাই, একটু বাসা প্র্যাকটিস করলে হয়ে যাবে। n হচ্ছে কি? উপাত্তের সংখ্যা। ঠিক আছে, n হচ্ছে উপাত্তের সংখ্যা। কয়টা উপাত্ত দেওয়া আছে? উপাত্ত হচ্ছে এখানে আমাদের কয়টা? 6। তার মানে n এর জায়গায় তুমি 6 বসাইবা, 6/2 তম পদ প্লাস n এর জায়গায় 6, 6/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। সবাই একটু লিখে ফেলো, সেকেন্ড লাইনটা একটু লিখে ফেলো, ঝটপট করো। এই লেখা কি ক্লিয়ার কিনা? আচ্ছা না, জি আদনান স্যার। বুঝতেছো? আদনান, আদনান বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। ওকে, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ রাখবা। মধ্যক ইকুয়াল টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। রুদ্র কি জয়েন করেছো? রুদ্র
তোমার ফ্রেন্ড কোথায় আজকে? রুদ্র কোথায়? আচ্ছা, 2 দিয়ে 6 ভাগ দাও। 2 দিয়ে 6 ভাগ দিলে কত আসে? 2 দিয়ে 6 ভাগ দাও 3। এই 2 দিয়ে 6 ভাগ দাও কত? 3। তাহলে এখানে থাকলো 3তম পদ। 3তম পদ প্লাস 2 দিয়ে 6 ভাগ দিলে 3, সাথে হচ্ছে 1, 3 এর একে যোগ করলে কত? 4। 4তম পদ। 4তম পদ ডিভাইডেড বাই 2। এখন এই মিট করো, কার জন্য আনমিট করা বুঝ। ওকে, এখন 3তম পদটা কত? সবাই একটু এখন ইয়ার দিকে আসো। এই যে আমরা উপাত্তগুলো যেগুলো আমাদের দেওয়া ছিল না, সাধারণ উপাত্তগুলো 3তম পদ। এখন বলছে 3তম পদ প্লাস 4তম পদ। 3তম পদ কোনটা? 14। 4তম পদ কত? 18। তাহলে 3তম পদের জায়গায় 14 বসে ফেলো। 14 যোগ 4তম পদ কত? 18 ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আর তম পদ আসবে না। 3তম পদের মানই হচ্ছে 14 আর 4তম পদের মানই হচ্ছে 18। এই যে আমাদের 3তম পদটা 1 2 3, এটা 3তম পদ, এটা 4তম পদ। ঠিক আছে, 3তম পদের মান 14, 4তম পদের মান হচ্ছে 18। এখন 14 আর 18 যোগ করলে আমাদের কত হয়? 32। 32 কে 2 দ্বারা ভাগ করলে 16। সুতরাং মধ্যক 16। অ্যান্সার 16। দেখো তো তার কোনো প্রশ্ন আছে কিনা? আর নাওশিন বুঝতেছো? স্যার বুঝতে পারছি। ওকে। হ্যালো। সবার হয়েছে, তোলা হয়েছে এটা? কারো প্রশ্ন আছে এখানে? এই বাচ্চারা কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, যদি কারো প্রশ্ন না থাকে তারপর আমরা এতে চলে যাচ্ছি। ওয়াজিহা আছো ক্লাসে? ওয়াজিহা, মাহাজুবা আছো? মাহাজুবা, মাহাজুবা ক্লাস নেই? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যদি তোমার সারণী দেওয়া থাকে, একটা সারণী থেকে যখন আমরা মধ্যক নির্ণয়টা করব তখন কিভাবে কাজ করব? একটা সারণী থেকে মধ্যক, তোমরা দেখো একটা সারণী দেওয়া আছে। আচ্ছা তোমরা একটু 169 পৃষ্ঠা আসো তো, দেখো তো এই এটা তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে কিনা, উদাহরণ 7টা তোমাদের বইয়ে আছে এটা? হ্যাঁ অজয় বুঝছো, তুমি কথা বলতে পারতেছো না এটা কি বইয়ের মধ্যে দেওয়া আছে? তানভীর জি দেখো স্যার। তো আছে কিনা এটা। আচ্ছা, এখানে কি বলে দেওয়া আছে দেখো তো। 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে। আগের যে আমরা মধ্যকটা নির্ণয় করলাম, এখানে কি দেওয়া ছিল? এখানে কতগুলা উপাত্ত দেওয়া ছিল, উপাত্ত থেকে আমরা মধ্যক বের করছি। কিন্তু এখানে সারণী ছক আকারে দেওয়া আছে, তখন এইটা থেকে আমরা মধ্যকটা কিভাবে নির্ণয় করব? যখন সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য যে কাজ করতে হবে, সারণী থেকে মধ্যক নির্ণয়, তাহলে উপরে লিখে রাখতে হবে যে সারণী থেকে মধ্যক নির্ণয় কিভাবে করতে হবে। যে সারণী থেকে মধ্যক, এগুলো একটু মনে রাখো। একটা হচ্ছে উপাত্ত থেকে মধ্যক নির্ণয়, একটা হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয়। যখন আমাদের সারণী দেওয়া থাকবে, সেখান থেকে মধ্যক নির্ণয় করবো আমরা কিভাবে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো। দেওয়া আছে কি, 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরটা দেওয়া আছে।
ছাত্রীরটা দেওয়া আছে, যারা ছাত্র তোমরা লেখো না, তোমাদেরটা দেওয়া নাই, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানিয়া, লেট কেন? স্যার টাইমের কথা মনে ছিল না স্যার। আর কোনো কথা? আচ্ছা, আগে এখন ক্লাসটা দেখে নিও শুরু থেকে। 50 জন ছাত্রী গণিতের নম্বরটা দেওয়া আছে। এখন তোমার মধ্যকটা কত সেটা বের করতে বলছে, মানে মাঝার মানটা আমাদের কত সেটা একটু বের করতে বলছে। তাহলে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী লিখো। মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী। স্যার উদাহরণ কত নাম্বার? উদাহরণ হচ্ছে তোমার ইয়েতে 7 নাম্বার। দেখো উদাহরণ, এটা আছে আমার কাছে পুরো বইটা, এটা আছে তোমাদের বইয়ের মধ্যে, দেখো পাও কিনা দেখো তো। ওই যে 50 জন ছাত্রী গণিতে প্রাপ্ত নম্বরটা বইয়ের মধ্যে আছে? আছে সবার বইতে? স্যার 7। স্যার 7। হ্যাঁ, 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 উদাহরণ 7 স্যার 7 আছে তো পাই এটা। না, শুধু 8। শুধু 8 আছে। এই স্যার এটা 7 নাই, নাই। 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরটা এটা নাই। আচ্ছা, সমস্যা না নাই, স্যার। এটা আমি, আচ্ছা না থাকুক তা তো অসুবিধা নাই। কি কি দেওয়া আছে যখন স্যার পাইছি আমাদের, পাইছি স্যার পাইছি। শোনো, সবার সারণীর মধ্যে কি কি দেওয়া থাকবে? প্রাপ্ত নম্বরটা দেওয়া থাকবে, গণসংখ্যাটা দেওয়া থাকবে। তোমার অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আরেকটা ধাপ আসবে যে যোজিত গণসংখ্যা। আরেকটা ধাপ আসবে যোজিত গণসংখ্যা। আজকের ক্লাসে মধ্যকটা সম্পর্কে একটু ভালো করে ইয়ে করে নাও। মধ্যক কিন্তু এটা তোমাদের সারা জীবন, ইভেন তোমরা যখন এই 9-এ উঠে যাবা তখনও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এখন শিখো যে তাহলে কি কি মধ্যক নির্ণয়ের জন্য আমরা যখন সারণী থেকে মধ্যক নির্ণয় করবো তখন কি কি ধাপ লাগবে। একটা হচ্ছে আমাদের কি কি দেওয়া ছিল, প্রাপ্ত নম্বর আর একটা গণসংখ্যা দেওয়া ছিল। দেখো প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর এগুলো দেওয়া আছে। আর গণসংখ্যা, প্রাপ্ত নম্বর আর একটা হচ্ছে গণসংখ্যা, একটা হচ্ছে গণসংখ্যা। এইগুলো দেওয়া আছে, আর অতিরিক্ত একটা, এই দুটা কিন্তু দেওয়া আছে, প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যাটা দেওয়া আছে। তোমার জন্য অতিরিক্ত একটা লাইন লাগবে, এটা হচ্ছে যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যাটা কি সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। আগে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা আমরা লিখে ফেলবো। এই যে ছকটা, প্রথমটা নাম্বারটা কত, প্রথম হচ্ছে 45 নাম্বার, প্রথম হচ্ছে 45 নাম্বার। তাহলে 45 নাম্বার পাইছে, 45 করে পাইছে 3 জন শিক্ষার্থী, ঠিক আছে? 45 নাম্বার পাইছে 3 জন শিক্ষার্থী। তারপর হচ্ছে 50 নাম্বার, 50 নাম্বার পাইছে হচ্ছে 2 জন শিক্ষার্থী। এরকম একটা ছক তৈরি করো। মধ্যক নির্ণয়ের জন্য যখন সারণী থেকে মধ্যক নির্ণয় করব, তাহলে আমাদের প্রাপ্ত নম্বর আর গণসংখ্যাটা দেওয়া থাকবে। তোমার অতিরিক্ত কাজ করতে হবে যোজিত গণসংখ্যাটা। যোজিত গণসংখ্যাটা কিভাবে বের করে সেটা, আর যোজিত গণসংখ্যাটা কি এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এগুলা তুলে ফেলি। 60 নাম্বার পাইছে কজনে? 5 জনে। তারপর হচ্ছে তোমার 65 নাম্বার পাইছে, 65 নাম্বার পাইছে হচ্ছে 4 জনে, ঠিক আছে? 70 নাম্বার পাইছে 10 জনে। তারপর হচ্ছে 75 নাম্বার 75 নাম্বার পাইছে, এবার ছক তৈরি করো, সবাই এরকম একটা ছক তৈরি করো। আজকের ক্লাসের যেন মধ্যকটা কমপ্লিট হয়ে যায়, এটা 9 10 উঠলেও যেন কাজে লাগে। 75 নাম্বার পাইছে 15 জনে। এইগুলা কিন্তু দেওয়া আছে, যে প্রাপ্ত নম্বর গণসংখ্যাটা না, এটা কিন্তু স্যার মুখস্থ লিখতেছি না, এটা কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে। প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা হচ্ছে দেওয়া আছে। 75 নম্বর পাইছে কত জনে? 15 জনে পাইছে। 80 নম্বর পাইছে হচ্ছে তোমার 5 জনে, মানে 80 করে 5 জন স্টুডেন্ট পাইছে। তারপরে কত
তারপরে পাইছে হচ্ছে তোমার 90 পাইছে 3 জন, 95 পাইছে কয়জন? 2 জন। আর 100 পাইছে 1 জন। লিখো এগুলো একটু একটু এই ইয়াটা একটু লিখে নাও। লিখছো? জি স্যার। আচ্ছা একটু তুলো, এতটুকু তুলে ফেলো, একটু জটপট করো, সবাই তুলে ফেলো। এই ছকটা সবাই একটু তৈরি করে ফেলো। স্যার এই ছকটার মধ্যে 10টা ঘর আছে না? দেখো কয়টা আছে। হ্যাঁ, এটা যেটা যতটা আছে ততটা তুলে ফেলো। একটু দ্রুত করো। সবার কি লেখা হয়েছে? ছকটা তৈরি করা হয়েছে? জি স্যার। ওকে। এখন আরেকটা ইয়ে আসবে যে যোজিত গণসংখ্যা কি। আচ্ছা যোজিত গণসংখ্যা কি কে বলতে পারবা আমাকে? আলিফ বলতে পারবা? জি স্যার। যোজিত গণসংখ্যা কি সেটা জানো? না স্যার। যোজিত গণসংখ্যা হচ্ছে আমরা যে কোনো একটা গণসংখ্যা নিব, যে কোনো গণসংখ্যা এবং তার পূর্ববর্তী গণসংখ্যা সমূহ যোগ করলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে ওই এই ওইটা। ধরো যোজিত গণসংখ্যা হচ্ছে আমরা এই 5 গণসংখ্যাটা নিলাম, তাহলে 5 থেকে আর পূর্ববর্তী গণসংখ্যার সময় যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে ওই শ্রেণীর যোজিত গণসংখ্যা। এটা হচ্ছে তাহলে 5 এর যোজিত এই গড় বরাবর যোজিত গণসংখ্যা আসবে কি 5 2 3, তিনটা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তার যোজিত গণসংখ্যা। যদি বলে 4 পর্যন্ত যোজিত গণসংখ্যা কি 3 থেকে 4 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তার যোজিত গণসংখ্যা। এই 15 পর্যন্ত যোজিত গণসংখ্যা কি 3 2 5 4 10 15 পর্যন্ত যোগ করলে যেটা আসবে সেটা তার যোজিত গণসংখ্যা। এখন এই যোজিত গণসংখ্যাগুলো বের করার একটা ট্রিক্স আছে। স্যার তোমাদেরকে এইভাবে সবগুলা যোগ না করে একটা ট্রিক শিখাচ্ছে। তোমরা কাজ করবা কি প্রথম বরাবর যোজিত গণসংখ্যা প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে 3 না, এখানে 3ই লিখবা। পরে এই কোণাকুণি যোগ করে দিবে, এই কোণাকুণি যোগ করে দিবা, এরকম করে যোগ করে দিবা। যেমন এই দ্বিতীয় ঘরের যোজিত গণসংখ্যা আসবে কি প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করলে যেটা আসবে 3 এবং 2 যোগ করলে কত 5, এই 5। কিন্তু আমি কি কাজ করব, আমি কাজ করব এই কোণাকুণি এখানে 3 ছিল না, এর পরের ঘরে কত আছে 2, 3 এর 2 যোগ করলে কত 5, এখানে 5, এই ঘরে আছে 5, তারপর এই কোণাকুণি যোগ করবে, এই ঘরে কত 5, 5 এর 5 যোগ করলে কত 10, তাহলে এখানে আসবে 10, এখানে আছে 10, এই ঘরে আছে কত 4, 10 এর 4 যোগ করলে কত 14, এখানে আছে 14, এখানে এই ঘরে আছে কত 10, 14 আর 10 যোগ করলে কত 24, এই ঘরে আছে 24, কোণাকুণি যোগ করো, এই ঘরে আছে কত 15, 24 আর 15 যোগ করলে কত 39, এই ঘরে আছে 39, এই ঘরে আছে কত 5, 39 আর 5 যোগ করলে কত 44, এখানে 44, এই ঘরে আছে কত 3, এই ঘরে আছে 3, তাহলে 14 আর 3 কত, সরি 44 আর 3 হচ্ছে 47, এখানে 47, এখানে কত 2, 47 আর 2 হচ্ছে 49, এখন 49, এই ঘরে হচ্ছে 1, 49 আর 1 হচ্ছে 50। কে বুঝো না যোজিত গণসংখ্যাটা বের করার ইয়াটা বলো তো? নাই বুঝতে পারো, একদম নাই বুঝতে পারো, এটা একটা নতুন জিনিস। কে কে বুঝো না আমাকে বলো, লজ্জার কিচ্ছু নাই, আমি আরেকবার কয়েকবার বুঝিয়ে দিব। বলো কে বুঝো নাই? হ্যাঁ স্যার আমি বুঝতে যোজিত, স্যার এটা আবার বুঝান। স্যার আচ্ছা আচ্ছা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি শোনো। যোজিত গণসংখ্যা হচ্ছে আমরা যে কোনো একটা শ্রেণী, এগুলা কিন্তু এক একটা শ্রেণী, এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, যে কোনো এখানে কিন্তু অন্যান্য ওগুলোর মধ্যে শ্রেণী ব্যক্তি আসবে, ব্যবধান আসবে, কিন্তু আমরা শুধু প্রাপ্ত নম্বরটা সরাসরি দেওয়া আছে। আমরা যে কোনো একটা শ্রেণী নিব, যে কোনো একটা ঘর নিবা, এই ঘর ধর তুমি প্রথম ঘরে কত 3, 3 নিলা, দ্বিতীয় ঘরে কত আছে, দ্বিতীয় ঘরের মানটা যদি বের করতে যাও প্রথম এবং দ্বিতীয় ঘরের দুইটা সংখ্যা যোগ করলে যা আসবে এটা দ্বিতীয় ঘরে আসবে, তাহলে 3 এর 2 যোগ করলে কত 5, এই দেখো দ্বিতীয় ঘরে 5। আচ্ছা তুমি তৃতীয় ঘরের মান যখন বের করবা না,
তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলা সংখ্যা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তৃতীয় ঘরের মান। 5 এর 2 যোগ করলে কত? 7, 7 এর 3 যোগ করলে 10, এই যে এখানে 10। হ্যাঁ, ধরো তুমি চতুর্থ ঘরের মান বের করবা, তাহলে 1 থেকে চতুর্থ পর্যন্ত সবগুলা সংখ্যা তুমি যোগ করবা। 4 5 9, 9 2 কত? 11, 11 3 কত? 14। তাহলে এই এখানে আসবে 14। তুমি এই ঘরের মান বের করবা, তাহলে এই শুরু থেকে এই ঘর পর্যন্ত সবগুলা সংখ্যা যোগ করবা। তুমি এই ঘরের মান বের করবা, তাহলে এই ঘর এই শুরু থেকে সবগুলা সংখ্যা যোগ করবা। এটা হচ্ছে বইয়ের নিয়ম। কিন্তু আমি তোমাদের যে ট্রিক্সটা শেখাচ্ছি সেটা হচ্ছে কোনাকুনি যোগ করবা। প্রথমে 3 আছে 3, সবাই একটু অ্যাটেনশন দাও। এর পরে পরে কি আছে কোনাকুনি? এই কোনাকুনি, এরকম কোনাকুনি, এইটাকে বলা হয় কোনাকুনি। এই খেয়াল করো, 3 এর কোনাকুনি কোনটা করো? দেখো তো, 3 এর কোনাকুনি করার মতো কত আছে? রেসপন্স করো। 3 এর কোনাকুনি করে কত আছে? 2 2 2 3 এর 2 যোগ করলে কত হয়? 5 এই যে এই 5 ঘরে 5, এই ঘরে 5। আসার কোনাকুনি ঘরে কে আছে? নিচের দিকে কোনাকুনি, উপরে না। 5 এর কোনাকুনি ঘরে কে আছে? এই ঘরে কে আছে? 5 5 10 5 যোগ করলে 10, 10। 10 এর কোনাকুনি ঘরে 10 কে আছে? 10 এর কোনাকুনি ঘরে কে আছে? 4। 4 10 এর 4 14। 14 14 এর কোনাকুনি ঘরে কে আছে? 10 14 এর 10 কত? 24। 24 এর কোনাকুনি ঘরে কে আছে? 15। 15 15 আর 24 যোগ করলে কত? 39। 39 এর 39 কোনাকুনি ঘরে কে আছে? এই ঘরে কে? 5 39 এর 5 কত? 44। ঠিক আছে, এখন 44 এর কোনাকুনি ঘরে কে আছে? 3। 44 এর 3 এ 3 47। 47 এর কোনাকুনি ঘরে কে আছে? 2। 2 47 এর 2 49। 49 এর কোনাকুনি ঘরে কে আছে? 1। 49 এর 1 হচ্ছে 1 50। এখন কি সবাই বুঝিত গণসংখ্যাটা কিভাবে বের করতে হয়, এটা কি ক্লিয়ার হইছো? বুঝছি। Yes, রুদ্র sir. কখন জয়েন করলাম? রুদ্র স্যার হইছে 20 মিনিটের মতো লেট কেন আজকে? স্যার আমার কারেন্ট ছিল না আমি ঠিক আছে, রেখা ক্লাসটা একটু দেখে নিও, যদি যতটুকু মিস করছো একটু দেখে নিও। আচ্ছা, যোজিত গণসংখ্যা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? যোজিত গণসংখ্যাটা বের করা কিভাবে বের করতে হয় এটা বুঝো নাই কি আমাকে বলো। নওশীন, তুমি বুঝতে পারছো? নওশীন, এই বলো, না বুঝলে বলো। স্যার বুঝতে পারছি আদনান, বুঝতে পারছো? আদনান, জি স্যার। ওয়াসিক আব্দুল্লাহ, কিভাবে যোজিত গণসংখ্যাটা বের হয়? এই যে প্রয়োজনে তোমরা একটু পেন্সিল দিয়ে যখন অঙ্কটা করবা না, পরীক্ষা যদি এগুলো আসে, প্রয়োজনে পেন্সিল দিয়ে এরকম ইয়া দিয়ে দিবা, এরকম পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা। পরে তুমি মুছে দিলা বা এটা রাখলে কোনো অসুবিধা নাই। এখানে দেখো তো, শেষে আমরা গণসংখ্যাটা টোটাল, এই যে এখানে দেখো গণসংখ্যা সবগুলা যোগ করলে যত আসবে, সবগুলা ক্রমযোজিত গণসংখ্যার যোগ সর্বশেষটা ততই আসবে। সর্বশেষ সংখ্যাটা কত পাইছি দেখো তো? 50 না? সর্বশেষ সংখ্যাটা কত পাইছি? 50 পাইছি। 50 কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এই বলো, জোড়। 50 কি সংখ্যা? জোড় জোড় সংখ্যা। তাহলে আমরা একটু আগে শিখছি না, জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র কি শিখাইছিলাম বলো তো? জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল বলো? জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল? আর n ডিভাইডেড বাই 2 তম পদ যোগ n ডিভাইডেড বাই 2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। ওকে ওকে, এখন লিখবা এখানে, তারপরে এখানে n ইকুয়াল টু 50, যা জোড় সংখ্যা। n ইকুয়াল টু 50 দা জোড় সংখ্যা লিখো। তখন আমরা জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্রটা ইউজ করব। সুতরাং মধ্যক ইকুয়াল টু
n ডিভাইডেড বাই 2 তম পদ। রুদ্র তুমি তো ক্লাসটা মিস করছো শুরু থেকে। এই যে মধ্যক বের করার সময় জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র একটা, বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র একটা। এই যে n ইকুয়াল টু 50, টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে 50, তাহলে 50টা হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যে n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। কথা বুঝতে পারছো? n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র। স্যার রিকোয়েস্ট করতেছি তোমরা এই যে মধ্যক নির্ণয়ের সূত্রটা অবশ্যই মাথার মধ্যে রাখবা, যে কোনো সময় জিজ্ঞেস করলে যাতে পারো। আর যে 4.1 4.2 এর যে সূত্রগুলো, এগুলো ডেইলি একটু রিভিশনে রাখবা। এগুলো তোমরা, আমরা মানুষ বুঝছো, আমরা আমাদের বিভিন্ন কাজ টাজ থাকে, বিভিন্ন ঝামেলা আমরা থাকি, আমাদের মাথা থেকে এগুলো চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি বারবার একটা জিনিস বারবার দেখো, বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, দেখবা তোমার আয়ত্তে চলে আসছে। যেটার উপর তুমি সব বেশি অনেক বেশি সময় দিবা না, এটা তোমার সাথেই থাকবে, এটা তোমার মাথার মধ্যে আটকাই থাকবে। আর সময় না দাও, তুমি একবার শিখছো, আবার 2 মাস পরে দেখলা, তখন মাথার মধ্যে আর থাকবে না। স্যার এখানে বুঝছো? n কোথা থেকে আসছে? এখানে n ইকুয়াল টু 50, n এর জায়গায় 50 বসায় দাও, 50 বাই 2 তম পদ, এটা 5, 50 এত তম পদ প্লাস এটা ছিল 2, n ডিভাইডেড বাই 2 মানে 50 বাই 2 তম পদ, n এর মান 50 বসাও, প্লাস 50 বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই লাইনটা সবাই একটু লিখো। তাহলে মধ্যক ইকুয়াল টু কি? n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। হ্যাঁ, সো আমরা এখানে n এর মানটা 50 বসাই দিলাম, n এর মানটা 50। আর যদি এখানে বিজোড় সংখ্যা আসতো, তাহলে আমরা ওই যে বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র প্রয়োগ করতাম, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। সো আমরা 50 এর 2 দ্বারা ভাগ দিলে কত? 25, 25 তম পদ প্লাস 25 এর সাথে 1 যোগ করলে কত? 26। আমরা এটা 26 লিখে ফেলি একসাথে, 26 তম পদ ডিভাইডেড বাই 2। এতটুকু সবাই একটু তোলো, 25 তম পদ প্লাস 26 তম পদ ডিভাইডেড বাই 2। হইছে এতটুকু? কার প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এই যে 25 তম পদের মান, আচ্ছা আমাকে বলো তো 25টা কোথায় আছে? আগে তো যখন আমরা উপাত্ত গুলা দেওয়া ছিল, সারণী ছাড়া যখন উপাত্ত দেওয়া ছিল, আমরা কোন একটু গণে দেখছি তৃতীয়তম পদটা এত, তৃতীয়তম পদের মান বের লিখছি, প্লাস চতুর্থতম পদটা এত তো মান বসাইছি, গণে গণে দেখছি। কিন্তু এখানে কিন্তু আমাদের 25 এবং 26, তোমরা কি আমাকে বলতে পারবা 25তম পদটা কোনটা? এখানে কোথাও কি 25 আছে? 70 25 আর 26 কি কোথাও আছে? তোমরা যোজিত গণসংখ্যার মধ্যে আসবা, এই মধ্যক নির্ণয় বেলায় তোমরা যোজিত গণসংখ্যা, আমরা একটা পাইছি 25তম পদ প্লাস হচ্ছে 26তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদটা কত আছে? 3, তারপরে 5, তারপরে 10, তারপরে 14, তারপরে হচ্ছে 24। এখানে একটু খেয়াল করো সবাই, আমাদের কত চাইছে? 25। আচ্ছা, আমাকে কে বল 25টা কোথায় আছে? এখানে কিন্তু নাই। 14, এখানে 24, এখানে 39। এখানে তোমরা এখানের মিনিং গুলো একটু বুঝো। এই যে এখানে 14 দ্বারা বুঝাইছে না, এই ঘরে কিন্তু অ্যাকচুয়ালি 14 না, এই ঘরে কিন্তু অ্যাকচুয়ালি তোমার 11 থেকে 14 পর্যন্ত সবগুলা সংখ্যা এই ঘরের মধ্যে আছে। 10 দিয়ে শেষ হইছে না, এখানে 10 দিয়ে শেষ হইছে, তার মানে এই ঘরে কিন্তু 11 থেকে 14 পর্যন্ত সবগুলা সংখ্যাই আছে। এই ঘরটা শেষ হইছে কত দিয়ে? এই 14।
আর এই ঘরটা 14 দিয়ে শেষ হয়েছে না, তাহলে এই ঘর কি? এই ঘরে আছে কিন্তু তোমার 15 থেকে 24 পর্যন্ত সবগুলা সংখ্যাই কিন্তু এই ঘরে আছে। কথা বুঝছো? আর এই ঘরে কি আছে? এই যে এই ঘরের 24 দিয়ে শেষ হয়েছে, তার মানে এই ঘরে শুরু হবে 25 থেকে। 25 এই ঘরে কিন্তু অ্যাকচুয়ালি কত থেকে আছে? 25 থেকে 39 পর্যন্ত সবগুলা সংখ্যাই কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরের মধ্যে। এইগুলোর মিনিংটা তোমার বুঝতে হইব, বুঝছো? বাচ্চারা খেয়াল করো। তাহলে আমাকে কে বলতে পারবা এই ঘরের এই 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 44, এই ঘরে কি শুধু 44 আছে না অন্যান্য সংখ্যাও আছে? 40 থেকে 44। এই ঘরে এটা শেষ হয়েছে কত দিয়ে? 39 দিয়ে। তার মানে এই ঘরে কি তোমার 40 থেকে 44 পর্যন্ত সবগুলা সংখ্যা আছে। এটা শেষ হয়েছে 44 দিয়ে, তার মানে এই ঘরে 45 থেকে 47 পর্যন্ত সবগুলা সংখ্যা। এটা শেষ হয়েছে কত? 47 দিয়ে। তার মানে এই ঘরে কিন্তু অ্যাকচুয়ালি তোমার 48 থেকে 49 পর্যন্ত আছে, আর এই ঘরে হচ্ছে 49 থেকে 50 পর্যন্ত। এখন আমাদের কিন্তু 25তম পদ বলছিল। এখন বলো তো 25তম পদটা কোনটার মধ্যে? এই ঘর 75। 39 এর ঘরে কিনা? তাহলে 25তম পদটা কি এই ঘরের মধ্যে না? এই বাচ্চারা বলো 25তম পদটা কি 39-এর ঘরে আছে কিনা? এই ঘরের Yes, মধ্যে sir. আছে কিনা? 26তম পদটাও কিন্তু এই ঘরের মধ্যে আছে। যদি 30তম পদ আসতো তাহলে এটাও এই ঘরের মধ্যে। 38তম পদ বের বললো এটা এই ঘরের মধ্যে আসতো। এখন তাহলে 25তম পদের মানটা কত? এই যে 25তম পদের মধ্যে যে তোমার সংখ্যাটা আসতো, সেই সংখ্যাটা সেই শিক্ষার্থীটা 75 নাম্বার পেত। 25 যদি আমরা ছক ছাড়া এটা সাজা করতাম, 25তম সংখ্যাটা যেটা আসতো, অর্থাৎ 25তম শিক্ষার্থী কত নাম্বার পাবে? 75 নাম্বার। 26তম শিক্ষার্থীও পাবে 75 নাম্বার। এই যে তাহলে আমাদের 25তম শিক্ষার্থী 25তম পদ, তাহলে 25তম পদ কত? 25তম পদ বরাবর নম্বরটা কত? 75। ঠিক আছে? তাহলে 26তম পদ কিন্তু এই করে 26তম পদ বরাবর নম্বরটা কত? 75। তার মানে 25তম শিক্ষার্থীও 75 পাইছে, 26তম শিক্ষার্থী 75 পাইছে। আমি যদি বলতো 39তম শিক্ষার্থী কত পাইছে? 75। 35তম শিক্ষার্থী 75। কথা বুঝতে পারছো? কারণ 75 কিন্তু 15 জন পাইছে, একজন দুজন না। 75 কয়জন শিক্ষার্থী পাইছে? 15 জন পাইছে। আমার কথা কি তোমরা বুঝতেছো বাচ্চারা? জি স্যার। তাহলে বলো তো 25তম পদের মান কত? 75। 26তম পদের মান কত? 75। এরকম 75 কয়জন পাইছে শিক্ষার্থী? 15 জন। তার মানে 25তম শিক্ষার্থী পাইছে 75 নাম্বার। এই জন্য আমাদের 25তম পদের মান হচ্ছে 75। 26তম পদের মানও কিন্তু 75 ডিভাইডেড বাই 2। তাহলে 75 75 যোগ করলে কত? 150। 150 আবার 2 দ্বারা ভাগ করলে 75। মানে মধ্যকটা আসবে 75। এই খালি মেসেজ নিয়ে ব্যস্ত কে? দাঁড়াও। এই ওয়াজিহা, এগুলা কেন? তুমি আগে পড়াশোনার মতো মনোযোগ দাও। ওয়াজিহা অ্যাটেনশন দাও। মেসেজ টেসেজ করা যাবে না। এই অগ্নি, রোদেলা ক্লাস শেষ হবে কখন? এই রোদেলা কি আছো ক্লাসে? জি স্যার। ওকে ওকে। এখন এই বিষয়টা কে বুঝো নাই আমাকে বলো। রোদেলা বুঝতে পারছো? জি স্যার। ওকে। তাহলে আমি তোমাদের আবার বলি, দেখো সবার সবার লিখা হয়েছে কিনা? এমন কেউ আসো যে লিখা হয় নাই? কারো কি বাকি আছে লিখা? বাকি নেই। আচ্ছা, তো এখানে প্রশ্ন হচ্ছে কি, তোমার যখন আমরা সারণী দেওয়া থাকবে, একটা সারণী থেকে মধ্যক যখন নির্ণয় করতে বলবে, এখন যদি একটু কষ্ট করে এটা আয়ত্ত করে ফেলবা না, দেখবা 9 10-এ যে গিয়ে সেম জিনিস তোমাদের কাজে লাগবে।
ঠিক আছে, তখন বলতে পারবা যে আলামিন স্যার এটা আমাদের শিখাই দিছিল। ঠিক আছে, তখন স্যার বেঁচে থাকো না থাকো এটা পরের বিষয়। বলতে পারবো যে স্যার আমাদেরকে এটা শিখাইছিল যে এই মদ্যক নির্ণয় করতে বলবে একটা সারণী থেকে, মানে তোমার উপাত্ত থেকে কিভাবে মদ্যক নির্ণয় করতে হয় সেটা তো শিখাইলাম, উপাত্ত গুলা থেকে মদ্যক নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখাইলাম। এখন আমরা যখন এখানে আমাদের বিষয়টা কি, এই যে সারণী থেকে যখন, সারণী থেকে নির্ণয় কি নির্ণয় এটা লিখি নাই, সারণী থেকে মদ্যক নির্ণয়, সারণী থেকে মদ্যক নির্ণয়, সারণী থেকে মদ্যক নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা কাজ, সরি, সারণী থেকে যখন মদ্যকটা নির্ণয় করার সারণীটা হচ্ছে এটা, তাহলে আমাদের প্রাপ্ত নম্বর গণসংখ্যা এই ব্যাপারগুলো কিন্তু দেওয়া থাকবে, এই প্রাপ্ত নম্বর গণসংখ্যা এরকম দেওয়া থাকবে। আমাদের ব্যাপারটা ছিল, প্রশ্নটা ছিল 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণীটা দেওয়া ছিল, মদ্যকটা নির্ণয় করতে বলছে, আর অর্থাৎ মাঝের মানটা কত। আমরা যদি 50 জন শিক্ষার্থীর নাম্বার গুলো পাশাপাশি পাশাপাশি লিখি, তাহলে মাঝের মানটা কত আসবে সেই মানটা আমাদের বের করতে বলছে। তাহলে সারণী থেকে যে কাজটা করতে হয়, এই দুইটা জিনিস দেওয়া থাকবে, প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা দেওয়া থাকবে, যোজিত গণসংখ্যাটা বের করতে হয়। যোজিত গণসংখ্যা বের করার ট্রিক্স হচ্ছে, প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখবে, পরে কোনাকুনি সবগুলা যোগ করবা। এই তিনের সাথে কোনাকুনি এই ঘরে যোগ করো, তিনের যোগ করলে 5, তাহলে এই ঘরে 5, 5-এর সাথে এই কোনাকুনি যোগ করো, 5-5-এ 10, এই ঘরে 10, 10-এর সাথে এই কোনাকুনি যোগ, 10-এর 4-এ কত 14, 14-এর সাথে এই ঘর কোনাকুনি যোগ, 14 কত 24, এই যে 24, 24-এর সাথে এই ঘর কোনাকুনি যোগ, 24-এর সাথে 15 যোগ করলে কত 39, 39-এর সাথে এই ঘর কোনাকুনি যোগ, 39 আর 4-এ কত 44, 44-এর সাথে এই ঘরটা কোনাকুনি যোগ, 44-এর 3-এ হচ্ছে 47, 47-এর সাথে এই ঘর কোনাকুনি যোগ করলে 47-এর 2 49, 49-এর 1-এ কত 50। এখন দেখবা উপাত্তের সংখ্যা কত আসে, উপাত্তের সংখ্যা টোটালটা যোগ করলে 50ই আসবে, এখানে যত আসে না সবগুলো উপাত্ত যোগ করে। প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিচ্ছে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। এখন আমরা তাহলে যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাহলে জোড় সংখ্যার বেলা মধ্যকটা কি, মধ্যক ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। আচ্ছা, n এর জায়গায় 50 বসাইছি, তাহলে এই 50 বাই 2 মানে 25 তম পদ, 50 বাই 2 যোগ 1, 25 আর 1 যোগ করলে কত 26 তম পদ। তাহলে 25 তম প্লাস 26 তম, আমরা দেখি আমরা কি কোথাও 25 আর 26 পাইছি কিনা, নাই কোথাও। এই যে যোজিত গণসংখ্যার দিকে আসবা, হ্যাভ এ লুক, যোজিত গণসংখ্যা দেখো কোথাও 25ও নাই, কোথাও 26ও নাই। এই যে যোজিত গণসংখ্যার মিনিং গুলো তোমার বুঝতে হবে, এই যে 3 দ্বারা বুঝাইছে না, তার মানে এখানে তোমার 1 থেকে 3 পর্যন্ত সবগুলা সংখ্যা, 1 থেকে এখানে 3, আর এই ঘরটা দ্বারা কি বুঝাইছে, এটা 3 দিয়ে শেষ হইছে, এটা 3 দিয়ে শেষ হইছে, তার মানে এই ঘর হচ্ছে কত 4 থেকে 5 পর্যন্ত, তার মানে এখানে কিন্তু 2 জন, এখানে 2 জন, আর এই ঘরটা কত, এই ঘরটা আসবে কত, এই 6 থেকে 10, 6 থেকে 10, তার মানে এই ঘরে হচ্ছে 5 জন, 6 7 8 9 10, এই ঘরে আছে 5 জন। ঠিক আছে, 5 জন পাইছে 60 নাম্বার। তাহলে এই যে এটা 10 দিয়ে শেষ হইছে, তার মানে এই ঘরে কত, এই ঘরটা হচ্ছে 11 থেকে 14, আর এই ঘরটা 14 দিয়ে শেষ হইছে, তাহলে এই ঘরটা শুরু হবে কত দিয়ে, 15 থেকে 24। এটা কিন্তু বুঝো, তাহলে এই ঘরটা 15 থেকে 24, আমাদের কিন্তু 25 তম আর 26 তম চাইছে, 25 আর 26। তোমরা কিন্তু এগুলা কোনোটাই লাগবে না, এগুলা লিখা লাগবে না, তোমরা কিন্তু এই ব্যাপার লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এটা লিখে দিচ্ছি বাচ্চারা। এই পাশের এই যে এই অংশগুলো কিন্তু লিখতে হবে না, এগুলা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, তোমাদের বোঝার জন্য, এই ব্যাপারটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, এগুলা কিন্তু লিখতে হয় না, এটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, এই ব্যাপারটা কিন্তু লিখতে হয় না, এই ব্যাপারটা তোমাদের লিখতে হয় না, এই ব্যাপারটা। হ্যাঁ, এখন যেহেতু তোমার 25 আর 26 তম পদ লাগবে, তাহলে 25 কোথায় আছে, তাহলে এখানে 24 আছে না, যেটা এখানে 24 দিয়ে শেষ হয়েছে, তার মানে বুঝবা যে এই ঘরটার মধ্যে 25 থেকে শুরু করে 39 পর্যন্ত সবগুলো এই ঘরের মধ্যে আছে। তাহলে 25 তম শিক্ষার্থী কত নম্বর পাবে 75, তাহলে 26 তম শিক্ষার্থী কত নম্বর পাবে 75। এই যে এখানে তোমরা আমরা 25 তম পদের মান 75, 26 তম পদের মান 75, 75 75 যোগ করলে 150, 150 টা 2 দ্বারা ভাগ করে দেখো কত আসে, 75ই আসে। সুতরাং নির্ণয় মধ্য, রোদেলা কখন জয়েন করছো, রোদেলা জি স্যার। কখন জয়েন করছো? স্যার
10 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, কালকে তো তোমার মনে হয় স্কুলে তো আর কি পরীক্ষা দেবে ওই পরীক্ষা ইয়ে শেষ হয়েছে তোমার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই মদ্যপ নির্ণয় কি বোঝা গেছে? কার প্রশ্ন আছে দেখো তো মদ্যপ নির্ণয়ে? প্রশ্ন আছে? এই সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর মদ্যপকে ইংলিশে বলে মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। মিডিয়ানের বাংলা হচ্ছে মদ্যপ। মদ্যক হচ্ছে মাঝের মানগুলা। উপাত্তগুলাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করলে যে মান উপাত্তরে সমান দুই ভাগে ভাগ করে সেই জিনিসটা হচ্ছে আমাদের মদ্যক। ঠিক আছে? আর আজকে কি আমি মদ্যক নিয়ে শেষ করবো নাকি অন্য কিছু একটু দেখাবো? মদ্যক কিন্তু শেষ, তোমাদের যে মদ্যক ব্যাপারগুলো আসে সেটা কিন্তু শেষ। তোমরা এখন আচ্ছা, এটা বইয়ের সাথে মিলবে না, আমি তোমাদের ইয়ে দেখি যাই। আর কি করাবো বলো বাচ্চারা, আর কি করাতে হবে আজকে? তোমরা বললে আর কি করাবো, সমস্যা নাই। তোমরা চাইলে একটু করি আমাদের। না স্যার লাগবে না। স্যার ছুটি দিয়ে দেন। সবাই হ্যাঁ হ্যাঁ, স্যার ছুটি দিয়ে দেন অ্যাসাইনমেন্ট আছে স্কুলের। আচ্ছা তোমরা কি তাহলে মদ্যপ নির্ণয়টা ক্লিয়ার হয়েছো? কারো সমস্যা আছে? Yes, স্যার। আচ্ছা, আজকে যদি মদ্যপ নির্ণয় ক্লিয়ার হও তাহলে আমরা নেক্সট ক্লাসে গড় আছে, তারপর হচ্ছে তোমার পাই চিত্র আছে, আর একটু বেসিক কালকে আমরা তাহলে নেক্সট ক্লাসে এই বেসিক জিনিসগুলো নিয়ে। আজকে তো এই মদ্যকের ব্যাপারটা তোমরা 7 8 7 6 এ 7 এ করছো। নেক্সট ক্লাসে আমরা এই গড় আছে তোমার, তারপর হচ্ছে আয়তলেখ আছে, তারপর পাই চিত্র আছে, এই ব্যাপারগুলো নিয়ে। আর গণসংখ্যা নিবেশন সারণী, সারণী প্রস্তুত করা তোমরা ক্লাস 6 7 এও শিখে আসছো, সারণী গুলোও দেখাই দেবো। তাহলে আজকে থাক, তোমরা যদি চাও অধ্যায়টা এতটুকুই আজকে থাকো। আর এর সাথে আমরা অঙ্কতে আর না গিয়ে তোমাদের এই নর্মাল একটু বেসিক জিনিসগুলো নিয়ে একটু ইয়া করি। যে এরকম দেওয়া থাকবে তোমার। আচ্ছা আমাকে বলো তো, 5 থেকে 10 এখানে শ্রেণী ব্যক্তি কত? তোমরা শ্রেণী ব্যক্তি জানো কিনা, শ্রেণী ব্যক্তিটা কত? এই ব্যাপার কিন্তু এমসিকিউ তে আসে। 6 5 থেকে 10 শ্রেণী ব্যক্তি কত? কে বলতে পারবা? 6 তানিশা, তানিশা বলছো 6। আর কে বলতে পারবা? তানিশা তোমার স্কুল যেন কোনটা? তানিশা তোমার স্কুলের নাম কি? স্যার খাস্তগির, ডক্টর খাস্তগির। আচ্ছা, ডক্টর খাস্তাগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাকি? জি স্যার। আচ্ছা, এই যে 5 থেকে 10 এই শ্রেণী ব্যক্তিটা কত? যে 5 থেকে, এটা কিন্তু বিয়োগ না, এটা মানে। আচ্ছা তোমরা যদি ক্লাস, তোমরা তো হাই স্কুল সেকশন শুরু হয় কোনটা দিয়ে বলো তো? 6 টু, এই যে 6 টু 10, 6 টু 10, তাহলে আমরা যদি 10 থেকে 6 বিয়োগ করি কত আসে? 4 আসে নাকি? এখন তোমরা যদি হিসাব করো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের স্কুলে ক্লাস কয়টা দেখো তো? 6 একটা, 7 একটা, 8 একটা, 9 একটা, 10 একটা, 5টা কিন্তু। আমরা এটা দ্বারা কিন্তু বোঝায় 6 টু 10, মানে 6 থেকে 10 পর্যন্ত। এটা কিন্তু বিয়োগ না, 6 থেকে 10 পর্যন্ত। এটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। যে কোনো একটা শ্রেণীর ছোটটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, আর এটাকে বলা হয় উচ্চ সীমা। তাহলে শ্রেণী ব্যক্তি পাওয়ার জন্য নিয়ম হচ্ছে, যে কোনো একটা শ্রেণীর শ্রেণী ব্যক্তি যদি তুমি বের করতে যাও, শ্রেণী ব্যক্তি বের করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ হচ্ছে 1। যে কোনো একটা শ্রেণী ব্যক্তি যদি তুমি বের করতে যাও, তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও, এগুলা ক্লাস 6 7 এ পড়ে আসছো, এই জন্য আর বিস্তারিত আমি যাচ্ছি না। শ্রেণী ব্যক্তি বের করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ হচ্ছে কত? 1। 10 সাথে 6 বিয়োগ করলে কত? 4। তার সাথে 1 যোগ করে দাও, 4 একটা কত? 5। এমনিও কমন সেন্স দ্বারা বোঝা যায় যে তোমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যদি বলি, যে 6 থেকে 10, 6 থেকে 10 পর্যন্ত যদি বলো কয়টা ক্লাস? 6 কিন্তু আমরা বাদ দেই না, তাহলে যদি এই অনুযায়ী 10 থেকে 6 বাদ দাও তাহলে কিন্তু 4টা আসে।
কিন্তু আমাদের ক্লাস কিন্তু 4টা না, ক্লাস কিন্তু 5টা, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তাহলে যে কোনো একটা শ্রেণী ব্যাপ্তি যদি বের করতে বলে, তাহলে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে এর সাথে 1 যোগ করে দিলে শ্রেণী ব্যাপ্তি পেয়ে যাবা। ঠিক আছে, আর যে কোনো একটা শ্রেণী দেওয়া থাকলো, শ্রেণীর মধ্যমান যদি বের করতে বলে, আচ্ছা এই শ্রেণীটার মধ্যমান কত আসবে আমাকে একজন বলো। যে কোনো একটা শ্রেণী আমি দিলাম, ধরো 41 থেকে 55, এই শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান কি বলতে পারবা? মধ্যমান কিভাবে বের করে? তোমাদের মধ্যে কেউ জানো যে কোনো একটা শ্রেণীর মধ্যমানটা কিভাবে বের করে? কেউ জানো? মুগ্ধ জানো? মুগ্ধ ইয়েস স্যার। বলো। দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, যে কোনো একটা শ্রেণীর মধ্যমান যদি বের করতে চাই, এই যে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে মধ্যমান ইকুয়াল টু, এটাকে বলা হয় উচ্চ সীমা বা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা। এই ব্যাপারগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, যে তোমরা বলছো স্যার এগুলা কি করাচ্ছে, তোমাদের বোঝার বিষয় হচ্ছে এই ব্যাপারগুলো থেকে এমসিকিউ দেয়। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি থেকে তোমাদের এমসিকিউ দেয়, যে কোনো একটা শ্রেণী দেওয়া থাকবে, শ্রেণীর মধ্যমানটা কত। হ্যাঁ, তাহলে নিম্ন সীমা হচ্ছে 41 আর উচ্চ সীমা হচ্ছে 55 ডিভাইডেড বাই 2। 41 আর 55 আমাদের যোগ করলে কত আসবে? 96 ডিভাইডেড বাই 2, 48। তাহলে যে কোনো একটা শ্রেণী দেওয়া থাকবে, বলবে তোমার মধ্যমান কত। তাহলে শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান। আর শ্রেণী ব্যক্তি বের করতে পারলে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা প্লাস 1। ঠিক আছে, অগ্নি বলো 26 থেকে 30 শ্রেণী ব্যক্তি কত? অগ্নি বলো 26 থেকে 30 শ্রেণী ব্যক্তি কত? বলো। অগ্নি তুমি স্যার কথা শুনতে পাচ্ছ না? এই বলো নাফি বলো 26 থেকে 30 শ্রেণী ব্যক্তি কত? আচ্ছা বুঝলাম না, তোমাদের অ্যাটেনশন কোথায়? কথা আমার শুনতে পাচ্ছ না? সহজ। স্যার নাফি 28। বলো 26 থেকে 30 শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি স্যার বলছে। আমি বলবো। আচ্ছা নাফি বলো, নাফি কেন তুমি এটা পারবে না কেন? শ্রেণী ব্যক্তি বের করার নিয়মটা কি? এই যে উচ্চ সীমা মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, বিয়োগ করে যত আসে এর সাথে এক যোগ করলে শ্রেণী 5। ব্যক্তি আসে। এই নাফি তুমি এটা পারলা না কেন? তোমার অ্যাটেনশন কোথায়? শ্রেণী ব্যক্তি বের করতে পারলে উচ্চ সীমা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, যে বিয়োগফলটা আসবে এটার সাথে এক যোগ করলে শ্রেণী ব্যক্তি আসবে। আর শ্রেণী মধ্যমান তখনই আসবে সংখ্যা দুইটা যোগ করবা, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে শ্রেণী মধ্যমান। এই রুদ্র কি আসো ক্লাসে? রুদ্র জি স্যার। আচ্ছা, রুদ্র কি মুগ্ধর ফ্রেন্ড নাকি তানভীরের ফ্রেন্ড? তানভীরের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই মুগ্ধর স্কুল যেন কোনটা? মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। হচ্ছে তোমাদের হচ্ছে মতিঝিল আইডিয়াল না? জি আইডিয়াল স্যার। স্কুল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসে যা যা শিখলাম, এই যে উপাত্তগুলো যদি দেওয়া থাকে মধ্যক নির্ণয় সূত্রগুলো কি? বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়, বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় হচ্ছে, বিজোড় সংখ্যার বেলায় মধ্যক, বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র শিখছি n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, এটা হচ্ছে বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র। আর জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র শিখছি কি? জোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ
ডিভাইডেড বাই 2 এই সূত্র ইউজ করতে হবে। এটা হচ্ছে জোড় সংখ্যার বেলা, ঠিক আছে, আর এটা হচ্ছে বিজোড় সংখ্যার বেলা। ওকে, আর হচ্ছে এমসিকিউর বেলায় আগে কি কাজ করতে হবে? বিজোড় সংখ্যার বেলায় মাঝেরটা মধ্য, যেমন 3 5 7 11, তাহলে 11 আছে 13 আছে, তাহলে এখানে মধ্য কোনটা? মাঝেরটা মধ্য। আর যদি আরেকটা সংখ্যা বাড়ায় 15 দেই, তাহলে মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে মধ্য। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা মধ্য সম্পর্কে মোটামুটি সবকিছু শিখছি। তাহলে তোমরা এই মধ্যকের বিষয়টা, যে বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে তোমাদের মধ্যক নিয়ে, আমি তোমাদের কিছু এইচডব্লিউ দিয়ে দিই, সবাই একটু লিখো, সবাই আমাকে এইচডব্লিউ ইয়া করে দিবা। আমি তোমাদের এই যে বুধবার, আজকে কি বার? বুধবার তো, নেক্সট ফ্রাইডে আমি পরীক্ষা নিব। এই যে ফ্রাইডে পরীক্ষা নিব, ফ্রাইডে পরীক্ষা দিবা তোমরা মধ্যকের উপরে, শুধু মধ্যকের উপরে। আমি মধ্যক থেকে শুধু প্রশ্ন করব, মধ্যক থেকে এমসিকিউ দেব, মধ্যক থেকে তোমার সংক্ষিপ্ত দিব, মধ্যক থেকে এই বড় একটা প্রশ্ন দিব। ঠিক আছে, শুধু মধ্যক থেকে আমি তোমাদের অঙ্ক করতে দেব। সবাই একটু ইয়া লিখো, এইচডব্লিউ লিখো, একটা এইচডব্লিউটা তোমরা আজকে তোমাদের সময় দিলাম, আমাদের কালকের মধ্যে তোমরা সবাই আমাকে এইচডব্লিউটা করে পাঠাবা। সৃজনশীল এই প্রশ্ন নাম্বার হচ্ছে 11 আছে, তারপর হচ্ছে আচ্ছা তোমাদের অধ্যায় এটা কত? 11 অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা। স্যার পাই 11 চিত্র কি? আচ্ছা, পাইচিত্র নিয়ে আমরা কালকে ক্লাসে আলোচনা করব। পাইচিত্র হচ্ছে একটা লেখচিত্র, কোন তথ্যকে আমরা যদি তোমার বৃত্তের, আচ্ছা এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। বৃত্তের মাধ্যমে কোনো কিছুকে আমরা যদি কোন পরিসংখ্যান যদি 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে সেটা হচ্ছে তোমার পাইচিত্র। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা কোন একটা বৃত্তের 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে সেটা হবে পাইচিত্র। কোন পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে সেটা হচ্ছে পাইচিত্র। আমরা 300 এই যে বৃত্তের মাধ্যমে এটা পাইচিত্রটা ইয়া করা হয়। আচ্ছা, আমরা কালকের ক্লাসে পাইচিত্র দেখাবো। তাহলে অধ্যায় 11 থেকে তোমরা করবা এই 11 নম্বর একটা অঙ্ক আছে মধ্যক, আর হচ্ছে উদাহরণ যেটা করলাম, উদাহরণ মনে হয় 7, এই দুইটার মধ্যে মধ্যক নির্ণয় আছে। তোমরা কালকে আমাকে এটা এইচডব্লিউ করে পাঠাইবা, সবাই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকের ক্লাসে এতটুকুই থাকো। আর আমরা এই বলো, পরীক্ষা কখন দিবা? তোমরা কি এই সন্ধ্যা দিতে চাও? সন্ধ্যা 7টায় দিবা নাকি 11টার দিকে দিবা? সকাল 11টায় সন্ধ্যায়। দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যা 7টার দিকে দাও। শুক্রবারে সন্ধ্যা 7টায় পরীক্ষা হবে, শুক্রবার সন্ধ্যা 7টায় পরীক্ষা নিব আমরা। এটা হচ্ছে মধ্যকের উপরে, সবাই একটু মধ্যকের উপর প্রিপারেশন নিয়ে রাখবা, মধ্যকের উপরে পরীক্ষা হবে। স্যার শুধু মধ্যক? শুধুমাত্র মধ্যক, শুধুমাত্র মধ্যকের উপর আমরা পরীক্ষা নিব, ঠিক আছে? মধ্যকটা যেন ভালো করে তোমাদের ক্লিয়ার কি হয়ে যায়, আসবে? ঠিক আছে? সৃজনশীল? আচ্ছা, মধ্যক তুমি সৃজনশীল সৃজনশীল দিতে পারে, অথবা তোমাদের পুরো মধ্যক থেকে তো সৃজনশীল হবে না। ধরো আমি তোমাদের সারণী থেকে একটা মধ্যক দিয়ে দিলাম, আরেকটা দিলাম, কতগুলো উপাত্ত দেওয়া থাকলো, এটা থেকে একটা মধ্যক দিলাম, এরকম দেখো। অথবা সৃজনশীল পুরাটা তো আর মধ্যক দিয়ে হবে না, আলাদা আলাদা করে প্রশ্ন দিব সৃজনশীল ছাড়াই। ঠিক আছে বাচ্চারা, আজকে একটু কি থাকুক, আল্লাহ হাফেজ।